প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি টেবিল টক অনুষ্ঠানে। এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল রশিদ শাহীন। আমাদের সঙ্গে অতিথি হিসাবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন। আমার ডানে রয়েছেন পরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তরের ডক্টর এবিএম খালেদুজ্জামান, আপনাকে স্বাগত। তারপরে রয়েছেন ব্যাংকিং ও রেমিটেন্স বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, আপনাকে স্বাগত। রয়েছেন ডক্টর আব্দুল্লাল মিজান, ইসলামিক স্কলার। প্রিয় দর্শক, আমরা শুরু করছি। প্রথমে আমরা যাব ডক্টর এবিএম খালেদুজ্জামান, পরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। আমরা জানি যে আর একদিন পরেই আমাদের পবিত্র ঈদুল আজহা, এবং এই ঈদ আমাদের মুসলমানদের জন্য ধর্মের আমাদের পবিত্র একটা উৎসব এবং আমাদের ধর্মের অনুষঙ্গও বটে। এবং এই ঈদের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের কোরবানির একটা বড় বিষয়, এবং এটা আমাদের হাজার বছরের ঐতিহ্য বা ইসলামের দীর্ঘদিনের ঐতিহ্য। আমরা এই কোরবানি প্রসঙ্গে এবং কোরবানির প্রাণী কেমন হতে পারে, কেমন হওয়া উচিত, এই নিয়ে প্রথমে একটু কথা বলবো। ডক্টর এবিএম খালেদুজ্জামান, আপনি যদি আমাদেরকে একটু এই বিষয়ে শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে এবং এশিয়ান টেলিভিশনকে। কুরবানি পবিত্র ঈদুল আজহা, এটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের বছরে এটা একটা সুন্দর প্রোগ্রাম। তো প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা যারা প্রাইমারি প্রডিউসার, যারা গবাদি পশু লালন পালন করে, আমরা তাদেরকে নিয়ে কাজ করি। তাদেরকে কারিগরি সহায়তা এবং গবাদি পশুর স্বাস্থ্য ও নিরাপদ মাংস নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ সহ সব রকম সহায়তা করে থাকি। গত 4 মে আমাদের মাননীয় উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সমস্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আমাদের সেই প্রাপ্যতাটা আমাদেরকে বলেন। এবছর গবাদি পশুর আমরা প্রাপ্যতা প্রাক্কলন করেছিলাম প্রায় 1,24,00,000 উপরে, এবং গত বছরের যে গবাদি পশু জবাই হয়েছিল সেইখান থেকে আমরা ধারণা করি যে এই বছর হয়তো 1,04,00,000 মতো গবাদি পশু জবাই হবে। সেদিক থেকে আমাদের এই গবাদি পশুর প্রাপ্যতা আমাদের উদ্বৃত্ত থাকবে প্রায় 20 লক্ষের মতো। তাছাড়া আমরা যেটা করি, এই কুরবানিকে লক্ষ্য করে ঢাকা সিটি কর্পোরেশন সহ সারা দেশে কুরবানির পশুর হাটগুলিতে গবাদি পশুর স্বাস্থ্য এবং গবাদি পশুর চিকিৎসা এবং সব রকম পরিচর্যা নিশ্চিত করার লক্ষ্যে আমরা সিটি কর্পোরেশনের সাথে এবং জেলা প্রশাসনের সাথে যৌথভাবে আমরা মার্কেটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকে। এবছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2টা স্থায়ী পশুর হাট সহ 11টা হাটে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 9টা হাটে আমাদের এই ভেটেরিনারি মেডিকেল টিম ছিল। এটা কি সারা দেশেও আপনারা? এটা সারা দেশে, আমাদের সারা দেশে প্রায় 3600-র মতো আমরা আশা করতেছি পশুর হাট হবে, এবং আমাদের প্রায় 2000-এর উপরে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। সাধারণত বড় বাজারগুলিতে প্রতিটা বাজারেই একটা করে মেডিকেল টিম থাকে, এবং ছোট বাজার হলে 2টা ছোট বাজারে হয়তো একটা টিম মুভমেন্ট করে। আপনারা কি এই চিকিৎসাটা ফ্রি চিকিৎসা দেন? একদম ফ্রি। এটা টোটালি আমাদের সরকার থেকে, আমাদের যে কেন্দ্রীয় ঔষধাগার আছে, আমাদের একটা প্রকল্প আছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। সেই প্রকল্প থেকে আমাদের এই গবাদি পশুর চিকিৎসার জন্য, প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধপত্র, তারপরে যেগুলো ফ্লুইড, স্যালাইন এবং গবাদি পশুর শারীরিক পরিচর্যার জন্য সব রকমের স্টেথোস্কোপ সহ সব রকমের সরঞ্জামাদি সহ আমাদের মেডিকেল টিম থাকে। আমাদের কিন্তু মোবাইল ভেটেরিনারি নির্দেশনা আছে, যেমন ধরেন এই যে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে এই গরু পরিবহনের ক্ষেত্রে দুই একটা গরু মারাও গেছে। জি জি, এই সবগুলোর ক্ষেত্রে তারা প্রথম থেকে যদি আপনাদের কোনো নির্দেশনা থাকে? অবশ্যই আমাদের যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক, মাননীয় উপদেষ্টা সেই রেজুলেশনে আমাদের কিন্তু সড়ক বিভাগের সাথে পুলিশ বিভাগের সাথে আমাদের নির্দেশনা দেওয়া আছে যে গবাদি পশুর পরিবহনে এবার কিন্তু আমরা প্রাণী কল্যাণ আইন বাস্তবায়নের জন্য সকল প্রকার প্রচার প্রচারণা করেছি, যাতে এই হাটগুলিতে আমাদের যে স্লোপ, যে গবাদি পশুর গাড়ি থেকে, ট্রাক বা গাড়ির থেকে যে গবাদি পশু যে নামানোর যে প্রক্রিয়াটা, তারপরে পরিবহনের ক্ষেত্রে সব রকম চাঁদাবাজি থেকে যে মুক্ত থাকা যায়, এবং সারা দেশব্যাপী যাতে নির্বিঘ্নে গবাদি পশু পরিবহন হতে পারে, সেটার জন্য আমাদেরকে সড়ক বিভাগ এবং জনপ্রশাসনের সাথে যৌথভাবে আমরা কাজ করছি। খালেদুজ্জামান, আপনার কাছে আবার আসবো। আমি একটু যেতে চাই ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের কাছে। আপনার কাছে আমরা শুনতে চাই যে এই যে আমাদের যে ঈদুল আজহা এবং ঈদের যে উৎসব, এই উৎসবের সঙ্গে এবার আবার যোগ হয়েছে যে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নতুন টাকা ছাপানোর একটা কার্যক্রম নিয়েছে, এবং সেই টাকাটা এই মাসের 1 জুন থেকে বাজারে পাওয়াও যাচ্ছে।
যদিও বাজারে মানে সবার কাছে পাওয়া যাচ্ছে এরকম না, এইটা নিয়ে একটু শুনতে চাচ্ছে যে এই মুহূর্তে এই টাকার বিষয়টা এবং রেমিটেন্সের ক্ষেত্রে এবং আমাদের ধরেন কোরবানির তো একটা অর্থনীতিও রয়েছে, এই বিষয়গুলোতে যদি আপনি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এশিয়ান টিভির সকল কলাকুশলীদেরকে এবং যারা এই অনুষ্ঠান দেশ বিদেশে উপভোগ করতেছেন, আমি সকলদেরকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আপনার মূল্যবান প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। নতুন টাকা একটা আনন্দের বিষয় হাতে পাওয়া, এবং এই নতুন টাকার নতুন ডিজাইনের টাকার ব্যাপারে এটা অ্যাকচুয়ালি জনগণের একটা আশা প্রত্যাশা ছিল। আমি বলবো এই ইন্টারিম গভর্নমেন্ট আশাটা পূরণ করেছেন। পরিমাণে কত দিচ্ছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে জনগণের কাছে ওনারা পৌঁছে দিতে পারছেন, জনগণের আশাটা ওনারা যে পূর্ণ করতে পারছেন, এই জন্য আমি মনে করি এই ইন্টারিম গভর্নমেন্ট ধন্যবাদ পাওয়ার যোগ্য। বিশেষ করে অর্থ উপদেষ্টা সাহেব, গভর্নর সাহেব, ওনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে কিন্তু টাকাটা এত দ্রুত মার্কেটে আসতে পেরেছে। আমাদের যিনি অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন সাহেব, ডক্টর সালেউদ্দিন সাহেব, উনি একজন বিশেষজ্ঞ অর্থনীতি নন, উনি প্রাক্তন গভর্নর ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, এবং উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরও ছিলেন, এবং উনি দেশ বিদেশে বহুত বড় বড় জব করেছেন, সবই অর্থনীতি রিলেটেড। তো ওনার অভিজ্ঞতার কারণে আমি বলবো, ওনার এই যে দিক নির্দেশনার কারণে, ওনার পারদর্শিকতার কারণেই কিন্তু টাকাটা এত দ্রুত আসতে পেরেছে। যদিও টাকাতে অনেকে অনেক কথা বলতেছেন, 20 টাকা এটা লটারির মতন হয়েছে, ওই 50 টাকা এই ভুল আছে, 1000 টাকা এই ত্রুটি আছে। আসলে একটা টাকা মার্কেটে আসতে অনেক সময় লাগে, মিনিমাম 22 থেকে 24 মাস লাগে। তো এই টাকাটা যেই ওই 22-24 মাসের কাজটা যদি 6-7 মাসে করা হয়, সেখানে তো কিছু ত্রুটি বিশুদ্ধ থাকতেই পারে, থাকাই স্বাভাবিক। আর টাকার জন্য খুব সহজ না, এর তো অনেক প্রসেস, অনেক ধাপ, অনেক টেকনোলজি, অনেক কোম্পানি, অনেক কিছুই অ্যাকচুয়ালি বিদ্যমান থাকে, এখানে জড়িত থাকেন। আর টাকাটা মূলত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক এই কাজটা করে থাকেন, এটা অর্থ মন্ত্রণালয় না। টাকার ডিজাইন বলেন, টাকার প্রিন্টিং বলেন, র মেটেরিয়ালস কালেকশন বলেন, ওনাদের যে অঙ্গ প্রতিষ্ঠান আছে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে ওনারা করে থাকেন। তো এই যে ধরেন টাকার প্রাথমিক কাজ হলো টাকার ডিজাইন করা। আগে একটা প্রাইমারি ডিজাইন, আমার টাকাটা কেমন হবে, কী ধরনের হবে, এই টাকার ভিতরে কি সিকিউরিটি থাকবে, কি ধরনের বৈশিষ্ট্য থাকা উচিত, কি ধরনের ধরেন প্রাকৃতিক বা দেশীয় থাকা প্রয়োজন, এসব নিয়ে একটা চিন্তা ভাবনা করে একটা ড্রাফট, একটা ডিজাইন করা হয়। ওইটার উপরে করে ফাইনাল করে, একবার না অনেকবার করতে করতে ওর পরে একটা ফাইনালে যায়। ফাইনালে যখন হয়ে যায় তখন কিন্তু এটা গভর্নর সাহেবের কাছে যান, যে কমিটি থাকে ডিজাইন কমিটি, ওনারা প্রথম কাজগুলি করেন, তারপরে ব্যাংকের ধরেন ডেপুটি গভর্নর হয়ে গভর্নর সাহেবের কাছে যান। নর্মালি অ্যাকচুয়ালি গভর্নর সাহেব তো এত কিছু, ওনারা টেকনিক্যাল লোক না, ওনারা কিন্তু অত কিছু বোঝেন না। যারা ডিজাইন কমিটিতে আছেন বা ট্রাকশালে যারা আছেন, ওনারা যা বুঝেন ওনারা তাই বুঝেন। যাই হোক, তারপরে তো যায় ধরুন অর্থ মন্ত্রণালয়ে যায়, একজন অর্থ উপদেষ্টা বা একটা অর্থমন্ত্রী যাই বলি না কেন, মন্ত্রণালয় এই ডিজাইন সম্পর্কে বোঝার, হ্যাঁ, যদিও আমাদের ডক্টর সালেউদ্দিন স্যার বুঝেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে ওই চোখে অত কিছু ধরার মতো সময় থাকে না। হ্যাঁ, তার কারণে কিছু ত্রুটি তো এখানে আছেই। মানে আপনি কি একটু ওনাদেরকে দায় মুক্তি দিচ্ছেন এরকম বিষয়টা? না, দায় মুক্তি না, আমি দায় মুক্তি না। ডক্টর অ্যাকচুয়ালি এত অল্প সময়ে টাকাটা, একটা টাকা মার্কেটে আনা ইজ নট এ ম্যাটার অফ জোক। ডক্টর সালাউদ্দিন স্যার যখন গভর্নর ছিলেন তখন 1000 টাকার মার্কেটে আনবেন, সরকার সিদ্ধান্ত নিলেন। তখন ওনারা আবার মানে রিটায়ার্ডের পর্যায়ে চলে গেছে, মানে গভর্নরদের একটা টার্ম থাকে, তো ওনারা 11 মাস আগে, হ্যাঁ, তখন উনি ঠিকই ওনার লোক দিয়ে উনি টাকাটা আনছেন, তবে খুব সুন্দর টাকায় আনছেন। যেমন এই টাকার ভিতরে এই টাকাগুলো অনেকে বলে জাল হয়ে যাবে, হ্যাঁ, জাল হওয়ার পসিবিলিটি যে নাই, এটা আমি উড়িয়ে দেব না। কারণ টাকাগুলিতে
আগে যে সিকিউরিটিগুলি ছিল ঠিক কাছাকাছি সেই সিকিউরিটিগুলি রাখছেন। আগে কিন্তু প্রচুর টাকা জাল হচ্ছেন। হ্যাঁ, আগে তো পত্রপত্রিকা তেমন আসতো না, আপনার ইন্টারনেট খুঁজলে এই মানে ইউটিউবে সার্চ করলে দেখবেন টাকা দেদারসে জাল হচ্ছে, সিম্পল স্ক্যানার দিয়ে জাল হচ্ছে। জাল কিন্তু আবার একাধিক ধরনের জাল হয়। জাল আমরা বলতে একটা বলি নর্মাল জাল, যেটাকে ফরজারি বলি, আরেকটা হলো কাউন্টারফিট, আরেকটা হলো সুপার। এমনি ধরেন আমরা টাকার যে একটা সৌন্দর্য আছে, টাকার একটা ভালো লাগারও ব্যাপার আছে, টাকার যেরকম ধরেন একটা অর্থমূল্য আছে, সেরকম ভালো লাগা বা সৌন্দর্যের একটা ব্যাপার আছে। সেই জায়গাটায় এই সৌন্দর্যটা বা নান্দনিকতাটা কতটুকু প্রতিফলিত হয়েছে বলে মনে হয় আপনার কাছে? আমরা যেভাবে টাকা দেখে অভ্যস্ত ইতিপূর্বে, মানে আসলে তো টাকার ডিজাইন তো আগের মধ্যে কাছাকাছি আছে, কিন্তু আগের নোটে যেমন ফুটে উঠছে এই নোটে তেমন ফুটেতে পারে নাই। তার মূল কারণ হলো, আমি টেকনোলজিভাবে যদি বলি, টেকনিক্যালভাবে যে মাস্টার প্লেট যেটা তৈরি হয়েছে, সেই মাস্টার প্লেটটা আমি মনে করব ত্রুটিযুক্ত ছিল। এবং আমার এই টাকার বিশেষ করে আমি 1000 টাকা বাজারে ছাড়াটা আরেকটু সময় নিলে ভালো হতো। এটা তো আর অর্থনীতি সব জানবেন না, গভর্নমেন্ট সব জানবেন না, এটা যেমন প্রিন্টিং হলের লোকেরা। আমি এই টাকাটা দেখে আমি বলতে পারি, আমার 40 বছর অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি, যে প্লেটটা দিয়ে 1000 টাকা তৈরি করছে, সেই প্লেটটাতে একটা শিটে ধরেন 50টা নোট থাকে। আই এম শিওর 50টা নোট ক্লিন আসে নাই, করতে পারবে না, কারণ ওই মাস্টার প্লেটে ত্রুটি হয়ে গেছে না। আর এই ত্রুটির জন্য কিন্তু মন্ত্রণালয় দায়ী না, গভর্নমেন্ট সব দায়ী না, দায়ী হলো প্রিন্টিং হল। না, কিন্তু মন্ত্রণালয়ের তো দায়িত্ব আবার ওইটা ঠিকমতো উঠায় নেয়া না। আমি খালি প্রিন্টিং এর পরে যদি আমরা বলি পুরোটা ধরেন একটা চেইন মতো, তাহলে একটা চেনের যদি সুপ্রিম বডি যেটা, শেষাবধি তো আলটিমেটলি সুপ্রিম বডির কাছে মানুষ প্রত্যাশাটা থাকে, তাই না? তাহলে ধরেন আমরা যদি মনে করি যে তারা দায়ী না, তাহলে দায়ীটা শুধুমাত্র তারা, মানে কাজ দেওয়া এবং কাজ উঠায় নেওয়ারও তো একটা ব্যাপার থাকে সেই জায়গাটায়। ওনারা কিন্তু, আমি যতটুকু জানি জি, যে ডক্টর সালাউদ্দিন স্যার এই টাকা মার্কেটে আনার জন্য সরকারিভাবে বা জনগণের যে একটা চাপ ছিল, এই চাপে অল্প সময়ের ভিতরে পূর্ণ করা এটা সম্ভব না, সেখানে ত্রুটি থাকাই স্বাভাবিক। আর যখন ওনাদের হাতে যায় তখন কিন্তু ধরেন একটা ডিজাইনেই অ্যাপ্রুভ করে যায়, তখন কিন্তু আর সময় থাকে না, আবার যাব আমি সংশোধনী করার সময় থাকে না। আমাদের ইসলামিক স্কলার ডক্টর আব্দুল্লাহ আল মিজানের কাছে যেতে চাই। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে এই যে কোরবানির ঈদ, ঈদুল আজহাকে তো আমরা কোরবানির ঈদ বলেও জানি বা চিনি, এবং সেই জায়গাটায় কোরবানির যে তাৎপর্য, এবং ধরেন আমাদের এখানকার সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশে কোরবানির তাৎপর্য আমাদের সমাজ এবং রাষ্ট্রে কতটুকু প্রতিফলিত হয় বলে আপনি মনে করেন? আপনাকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভির যারা দেখছেন দর্শক শ্রোতা এবং পরবর্তীতে দেখবেন। আসলে কোরবানি আমাদের মুসলিম ধর্মের জন্য, ইসলাম ধর্মের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেন, তিনি দেখলেন যে ইহুদিরা তারা একটা উৎসব পালন করছে যেটাকে বলা হতো নওরোজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এটা হচ্ছে ইহুদিদের কালচার, আমাদেরও মুসলিমদের কালচার আছে এবং আমাদের দুটি ঈদ আছে, একটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আদহা, যেটাকে আমরা কোরবানির ঈদ বলে থাকি। কোরবান শব্দটা হচ্ছে করুবা থেকে, মানে নিকটবর্তী হওয়া, কাছে আসা। মানে কে কাছে আসবে? বান্দা এবং আল্লাহ, সৃষ্টিকর্তা এবং সৃষ্টি দুইজন তাদের কাছাকাছি এসে তারা একটা জায়গায় সম্মিলন হবে এবং সর্বোচ্চ স্যাক্রিফাইসের মাধ্যমে তারা তাদের অন্তরের যে কুরিপু, যে আত্মার যে পরিশুদ্ধকরণের যে বিষয়টি, সেই জিনিসটিকে তারা স্যাক্রিফাইস করবে। ভিতরে মানুষের ভিতরে যে লালসা, লোভ, মোহ, মাৎসর্য, এই বিষয়গুলি আছে, আমাদের ভিতরে যে দাম্ভিকতা আছে, আমি অনেক বড় কিছু সমাজে, আমি খুব দাপটশালী মানুষ, বড় নেতা, অনেক টাকা পয়সার মালিক, এই জিনিসগুলিকে কোরবানি করে মানে একটা জাস্ট পশুকে একটা আলটিমেট একটা বিকল্প ধরে, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছিলেন যে হে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখালেন যে আপনি আপনার সবচেয়ে পছন্দের জিনিসকে কোরবানি করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাত্রে একটা উট তিনি ওনার গোয়াল থেকে কোরবানি করেছেন। দ্বিতীয় রাত্রে যখন আবার তাকে বলা হচ্ছে, উনি 100টি উট কোরবানি করেছেন। তৃতীয়বার যখন তাকে ফোর্স করে বলা হচ্ছে যে আপনার প্রিয় জিনিসকে কোরবানি করুন। দেখুন, ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খলিল ছিলেন, বন্ধু। যে বন্ধুর জন্য কি স্যাক্রিফাইস করতে হবে, তিনি ভাবলেন যে আমার বয়স এখন 87 বছর এবং আমার স্ত্রী বন্ধা, আল্লাহর কাছে অনেক কাকুতি মিনতি করে এই বাচ্চাটা আমি পেয়েছি এবং এর থেকে ভালো কিছু, মানে কাছের কিছু আমার কাছে আর নাই। তো এইকেই বোধহয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন, কোরবানি চাচ্ছেন, সর্বোচ্চ ত্যাগের মহিমা। তখন ইব্রাহিম আসলাম তাকে কোরবানি করতে যান এবং বেহেশত থেকে
অনেকবার চেষ্টার পরে যখন তিনি ব্যর্থ হচ্ছিলেন, বেহেশতে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা, অনেকে বলেন যে একটা দুম্বা বা একটা ছাগল এসে তাকে প্রতিস্থাপন করা হয়, এবং সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই যে ইতিহাসটা মানুষের কাছে প্রিয়, আল্লাহর প্রিয় জিনিসটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য কিয়ামত পর্যন্ত কোরবানিটি চালু রেখেছেন। তো এই জন্য আমরা দেখি যে আমাদের ইসলাম ধর্মে কোরবানির আসলে আমরা যে মানুষকে দেখানোর জন্য বা খাওয়ার জন্য যে কোরবানি, এটা মূলত উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমার সর্বোচ্চ জিনিসটাকে আমি আমার সৃষ্টিকর্তার জন্য, আমার মাবুদের জন্য আমি কোরবানি করতে পারছি কিনা, ত্যাগ করতে পারছি কিনা। মানে আমার ভিতরে যে অহংকার, সেই জিনিসটাকে সব কিছু চলে যাবে। বাট আমাদের সমাজে আলটিমেটলি এখন কি হচ্ছে, কে উট কোরবানি দিতে পারছে, কে কত মোটা তাজা গরু কোরবানি দিতে পারছে, অথবা সে কত বেশি দামের গরু দিতে পারতেছে, কোন হাটের থেকে কিনতেছে, এই জিনিসগুলি কিন্তু আমাদের সমাজে চলে আসে। তো আলটিমেটলি কোরবানির যে বিষয়টি, তাকওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের সমাজে প্রতিফলিত হচ্ছে না। তো এই জন্য আমি বলবো যে কোরবানির যে তাৎপর্য, সেটা আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা কি কোরবানি করতেছি এবং কেন কোরবানি করছি। আমাদের এই পশুটা মূলত একটা প্রতীকী, আমরা এটাকেই আল্লাহর রাস্তায় কোরবানি করছি, অথচ আমাদের প্রকারান্তরে আমাদের যে কুরিপু আছে, আমাদের অন্তরের মধ্যে যে কুমন্ত্রণা আছে, সেই জিনিসগুলিকে কিন্তু আমরা আল্লাহর কাছে স্যাক্রিফাইস করছি। এটাই মূলত কোরবানির যে বিষয়, সেটা আপনি যেটা জিজ্ঞেস করেছেন। আমরা আবার ফিরবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, টেবিল টক অনুষ্ঠানের ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পর আবার ফিরবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে। আমাদের আজকের বিষয় স্বস্তিদায়ক ঈদ ও কোরবানি। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পরিচালক, প্রাণী সম্পদ অধিদপ্তর ডক্টর ABM খালেদুজ্জামান। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, ব্যাংকিং ও রেমিটেন্স বিশেষজ্ঞ, এবং ইসলামিক স্কলার ডক্টর আব্দুল্লাহ আল মিজান। আমরা বিরতির আগে ডক্টর আব্দুল্লাহ আল মিজানের সঙ্গে কথা বলছিলাম। আপনি যেমনটা বলছিলেন যে আমাদের কোরবানির যে তাৎপর্য বা কোরবানির যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা আসলে যে মানে দীক্ষা আমাদের নেওয়া দরকার, সেটা থেকে আমরা আমাদের এই সমাজ এখনো দূরে রয়েছে। এই জায়গায় আসলে উত্তরণের কি উপায়, বা এই ব্যাপারে আপনারা ইসলামিক স্কলাররা কি সাজেশন দেন, সংক্ষেপে যদি একেবারে 1 মিনিট আমাদেরকে একটু। দেখুন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুরুতেই এটা বলে দিয়েছেন। আমরা কোরআন থেকে যদি দেখি, হযরত আদম আলাইহিস সালাম এর মানে সন্তান হতো একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা, এইভাবে জোড়ায় জোড়ায় হতো, এবং তাদের বিয়ের যে বিষয়টি ছিল মানে ক্রস ম্যাচিং হতো আর কি, মানে এক ব্যাচের ছেলে আরেক ব্যাচের মেয়ে এইভাবে। তো যখন দেখা গেল যে হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের দুজন সন্তান, তারা একজন মেয়ের প্রতি তারা আকৃষ্ট হলো, অথচ বিষয়টা ছিল এটা মানে একজন এটার হকদার আর একজন খুব প্রেশার করছেন। তখন তারা বললো যে ঠিক আছে, আমরা যেহেতু দুজনে এটার প্রতি আগ্রহ প্রকাশ করছি, তাহলে আমরা একটু কোরবানি করি। আল্লাহ তখনকার নিয়ম ছিল আসমান থেকে একটা আগুন আসবে এবং তারা একটা কোরবানিকে প্রেজেন্ট করবে ফাঁকা জায়গাতে। আগুনটা এসে যে কোরবানিটাকে রিসিভ করবে, মানে তাকে ঝলসে দেবে, সেটা হচ্ছে আল্লাহ তার পক্ষে মানে তার কবুল করেছেন। তো ওখানে যে আয়াতটি বলা হয়েছে ইজ কুরবানান, মানে যখন তারা নিকটবর্তী হলো একটা কোরবানির, এখান থেকেই কিন্তু করবা থেকে এসেছে আল্লাহর নিকটবর্তী হওয়া। এবং এই আয়াতের লাস্টে হচ্ছে আল্লাহ হচ্ছেন তার কাছ থেকে গ্রহণ করবেন যিনি অধিক বেশি পরহেজগার, মুত্তাকি, মানে যার ভিতরে খোদা ভীরুতা আছে। তাহলে উত্তরণের যে বিষয়টি আপনি বললেন, সেটি হচ্ছে যে আমাদের তাকওয়ার যে বিষয়টি, মানে খোদার যে ভীতিটা, এইটা আমাদের ভিতরে আনতে হবে। তো আমরা যাই করি, মনের ভিতরে যাই থাকুক, সোয়াবের থেকে বেশি থাকতে হবে যে আমি আল্লাহর জন্য করছি কিনা, আমার নিয়তটা কেমন আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজই হচ্ছে আমাদের আমলের উপর, নিয়তের উপর ডিপেন্ড করছে। তাহলে আমার নিয়তটাকে পরিশুদ্ধ হতে হবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি মানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আমরা যেটা সবসময় পড়ি, ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাহলে এখানে কোরবানি কবুল হওয়ার জন্য আরেকটা বিষয় হচ্ছে যে নামাজ পড়তে বলেছেন আল্লাহ আগে। ফাসল্লি, নামাজ পড়ো, লি রব্বিকা, তোমার প্রভুর জন্য, ওয়ানহার, এবং কোরবানি করো। ওয়ানহার মানে হচ্ছে নাহার করা, মানে উটকে যে রক্ত প্রবাহিত করা হয়, এটার নাম হচ্ছে নাহার করা, মানে দ্রুত বেগে রক্তটা বেরিয়ে যাওয়া শরীর থেকে, এটাকে বলা হয় নাহার। তাহলে বোঝা যাচ্ছে যে কোরবানি করার আগে পূর্ব শর্ত হচ্ছে আমাকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। এখানে মুফাসসিররা বলেছেন যে দৈনিক 5 ওয়াক্ত যে ফরজ নামাজ আছে, সেটাকে আমাদেরকে আদায় করতে হবে। পাশাপাশি কোরবানির দিন যে কোরবানির সালাত আছে 2 রাকাত, যেটা ওয়াজিব,
এটাকে অবশ্যই আদায় করতে হবে। এইটা করার পরে যে কোরবানি করবে তার কোরবানিটা কিন্তু কবুল হবে। এটা কিন্তু একটা মানে প্রি রিকুইজিট একটা বিষয় আছে। তো এটার সাথে সাথে যে তাকওয়ার যে বিষয়টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম, আল্লাহ আপনাদের মানে চেহারার দিকেও তাকান না এবং আপনার শরীরের দিকেও তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ আপনার কলবের দিকে তাকান। আর কলব মিন্স হচ্ছে তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর তাকওয়া হাহুনা, মানে উনি ইশারা করেছেন যে কলবের ভিতরে হচ্ছে আল্লাহর যে ভীতি সেটা থাকে। তাহলে আমাদের এখানে কোরবানির যে মূল ফ্যাক্টর সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহর যে ভীতি সেটাকে আমাদেরকে ফোকাস দিতে হবে। আমরা একটু এবিএম খালেদুজ্জামান আপনার কাছে আসতে চাই। আপনি কথা বলছিলেন যে আমাদের মানে কোরবানির যে প্রাণীগুলো নিয়ে এবং তাদের মানে স্বাস্থ্য বা চিকিৎসার যে ব্যাপারটা, বিশেষ করে মানে হাটের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা আর একটু জিনিস জানতে চাচ্ছি যে এই যে কোরবানির প্রাণীর যে দাম, এই দামের ক্ষেত্রে ধরেন ক্রেতা এবং বিক্রেতা দুই ধরনের যে মানে বিক্রেতারা বেশিরভাগ সময় বলে যে তারা ন্যায্য দামটা পাচ্ছে না বা এবার হচ্ছে, এবং ক্রেতারাও বলে যে মানে উচ্চ মূল্য। এই জায়গাটাতে প্রাণী সম্পদ অধিদপ্তরের মানে মানে কোনো ভূমিকা আছে কিনা, বা প্রাণী সম্পদ অধিদপ্তর এই জায়গাটায় কি মনে করেন? অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিভাবে কম খরচে আমার গবাদি পশু লালন পালন করা যায়। আপনি জেনে খুশি হবেন যে অ্যাকচুয়ালি গবাদি পশু লালন পালনের মূল যে খরচ সেটা হলো খাদ্য খরচ। প্রায় 70% কস্টই হলো ফিড কস্ট। তো আমাদের দেশে যেহেতু গোচারণ ভূমির স্বল্পতা আছে, গবাদি পশু লালন পালনে খাদ্য খরচ কমাতে গেলে প্রথমেই যেটা লাগবে যে আঁশ জাতীয় খাদ্য, অ্যাকচুয়ালি উন্নত জাতের ঘাস চাষ করা। তো সেই ক্ষেত্রে সাধারণত আমাদের খামারিরা অধিকাংশ ক্ষেত্রে দানাদার খাদ্যের উপরে ডিপেন্ড করে। তো দানাদার খাদ্য উপাদানগুলো কিছু উপাদান আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। তো দানাদার খাদ্য উপাদানের উপরে ভিত্তি করে যখন গবাদি পশু লালন পালন করা হয় তখন তার খরচটা কিন্তু আসলে বেড়ে যায়। নট অনলি দ্যাট, শুধু দানাদারের উপরে ভিত্তি করে যখন গবাদি পশু পালে তার অ্যাসিডোসিস হয় এবং মাংসের গুণগত মানও কিন্তু ভালো হয় না। তো সেজন্য আমরা কুরবানিকে লক্ষ্য করে প্রায় আপনি জেনে খুশি হবেন যে এই 5 থেকে 6 মাস ধরে কিন্তু আমাদের গরু মোটা তাজা কার্যক্রম আমরা এই বছর প্রায় 83,000-এর উপরে আমরা খামারিকে প্রশিক্ষণ করিয়েছি, যাতে কিভাবে কম খরচে গবাদি পশু লালন পালন করা যায় এবং বিজ্ঞান ভিত্তিক যে গবাদি পশু পালন, আঁশ জাতীয় খাদ্য এবং দানাদার খাদ্যের যে সুষম মিশ্রণ, তার মাধ্যমে যদি গবাদি পশু পালন হয় তাহলে কম খরচ। তো সেই জায়গাটাতে যে খামারি যখন দেখবে যে আলটিমেটলি একটা গবাদি পশু উনি যখন বাজারে তোলে তার খাদ্য খরচটা যদি কম থাকে, তখনই সে কিন্তু টোটালি পশুটার দামের উপরও তার একটা প্রভাব পড়ে। তো অধিকাংশ ক্ষেত্রে আমাদের ক্রেতারা বলতে চায় যে আমরা বাজারে যাই প্রচুর গরু, কিন্তু কেউ তো গরু ছাড়ে না, দাম ছাড়ে না। আসলে দাম ছাড়ে না, খামারির যখন খাদ্য খরচটা বেশি থাকে, তার গরুটা মোটা তাজা করতে ধরেন তার 1,20,000 টাকা খরচ হলো, তখন তো সে কখনোই 1,40,000 টাকার নিচে গরু সে বাজারে ছাড়তে চাবে না। একেবারেই যদি বিপদে পড়ে সে অন্তত সমান সমান দিয়ে হলো আসতে যাবে, এর সাথে ট্রান্সপোর্ট আছে, চিকিৎসা আছে। তো আমরা খামারিদের প্রশিক্ষণ করি, আমরা প্রচারণা করি, প্রায় 3 লক্ষের উপরে লিফলেট কীভাবে বিজ্ঞান ভিত্তিক উপায়ে গবাদি পশু লালন পালন করা যায়, কম খরচে লালন পালন করা যায় আর জাতীয় ক্ষেত্রে, সেই জায়গাটা আমরা বিশেষ নজর দিই। খালেদুজ্জামান, ধন্যবাদ আপনাকে। আমরা একটু জালালউদ্দিন সাহেবের কাছে যেতে চাই। আপনি নতুন টাকা নিয়ে কথা বলছিলেন এবং নতুন টাকার ব্যাপারে মানুষের যে ধরেন এক ধরনের দ্বিমত বলা যায়, মতামত এবং দ্বিমত দুইটাই রয়েছে। আপনি বলছিলেন যে আসলে দ্রুততার কারণে এইটা হয়েছে। আমরা ধরেন নতুন টাকার বিষয়টার পাশাপাশি আমরা বলতে চাচ্ছি যে এই যে মানে কোরবানির যে অর্থনীতি এবং কোরবানির অর্থনীতি আমাদের অর্থনীতিতে যে একটা বড় মানে যোগান দেয় অর্থনীতির চালিকা শক্তিকে, সেই জায়গাটাতে কোরবানির অর্থনীতির যে প্রতিফলন আমরা সেই সুবিধাগুলোকে আমাদের মানে খামারিরা বা অন্যরা পায় বলে মনে করেন, বা ব্যাংকিং সেক্টর কি এই ক্ষেত্রে ধরেন খামারিদের মানে ঋণ দেওয়ার ক্ষেত্রে বা তাদের সহযোগিতার ক্ষেত্রে কোনো ধরনের অবদান রাখে কিনা, আপনার অভিজ্ঞতায় কি বলে একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। খামারিদের অ্যাকচুয়ালি লোন বা ঋণ যেটা দিচ্ছে সরকার, এটা বোধহয় আমার চেয়ে উনি ভালো বলতে পারবেন। তবে আমার জানা মতে ঋণ দিচ্ছেন এবং সরকার উৎসাহিত করতেছেন, বিশেষ করে এই যে প্রাণী সম্পদ ইয়ের উপরে। আর এখানে ধরেন আপনি একটা কথা বলছেন রেমিটেন্স সম্পর্কে আমাদের অ্যাকচুয়ালি অর্থনীতিটা বর্তমানে আমি বলবো যে এটা রেমিটেন্সের উপর নির্ভরশীল। আমাদের প্রায় 1 কোটির উপরে রেমিটেন্স যোদ্ধা দেশ বিদেশে আছেন এবং তাদের যে
রেমিটেন্স প্রবাহটা আগের চেয়ে দিনভাবে এটা বেড়ে যাচ্ছে। তো সেদিন মাত্র ছিল $1.8 বিলিয়ন আমাদের প্রতি মাসে। এই সরকার আসার পরে এটা 2 বিলিয়ন হইল, 2 বিলিয়ন থেকে 2 বিলিয়ন 3-তে গেল, 2 বিলিয়ন 5-এ গেল, এবং সর্বশেষ গত মার্চ মাসে যেটা রেকর্ড ব্রেক করেছেন, $3.2 বিলিয়ন আমাদের কিন্তু রেমিটেন্স আসছে। এই রেমিটেন্সটা তো শুধু পশুপালনের ক্ষেত্রে না, বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এটা কাজে লেগেছে। এই যে রেমিটেন্সটা বৃদ্ধি পেয়েছে। জালালউদ্দিন সাহেব, আপনাকে আমি একটু যোগ করি যে এই যে রেমিটেন্স নিয়ে আমরা যে গর্বটা করি, এবং এটা অবশ্যই আমাদের জন্য খুবই গর্বের, কিন্তু আসলে রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিনিময়ে আমরা কি করি, সেই প্রশ্নটার উত্তর আপনার কাছে জানতে চাই, আপনি যদি এটাও আমাদের একটু যোগ করেন। রেমিটেন্স যোদ্ধাদের আসলে যে অবদান দেশের প্রতি, দেশের অর্থনীতির প্রতি, দেশের প্রতি তাদের যে ভালোবাসা, সে অনুপাতে আসলে বিগত সরকার কিছু করে নাই, বরংস ভালোবাসার এগেনস্টে বিভিন্নভাবে তারা টর্চার, বিভিন্নভাবে তারা প্রতারিত হয়েছে, প্রতারণার শিকার হয়েছে। বর্তমানে ইন্টার্ন গভর্নমেন্ট, বিশেষ করে আমি বলবো যে বর্তমানে ইউনিট সরকার স্যার এবং যে আমাদের অর্থ উপদেষ্টা স্যার, ওনারা অনেক ভালো ভালো স্কিম, ভালো ভালো প্রজেক্ট এই রেমিটেন্স যোদ্ধাদেরকে উৎসাহিত করার জন্য নিয়েছেন, যার ফলে আজকে কিন্তু রেমিটেন্সটা বাড়ার কারণটা কি, এই সরকারের প্রতি রেমিটেন্স যোদ্ধাদের একটা ভালোবাসা এবং একটা আস্থা এসেছে। এই সরকারের সফলতা বলতে আমি পুরা বলবো না, আমি শুধু অর্থনীতি সেক্টরে বলবো। যিনি অর্থনীতি সেক্টরের অর্থ উপদেষ্টা আছেন, উনি একজন সফল গভর্নর ছিলেন, সফল অর্থনীতিবিদ এবং সফল উনি এখন অর্থ উপদেষ্টা। তার কারণ হলো কি, দেখেন রেমিটেন্স যেইভাবে বৃদ্ধি পেয়েছে, ব্যাড লোনগুলি যেভাবে রিকভারি হচ্ছে, এবং যারা লোন দেয় বাংলাদেশ গভর্নমেন্টকে, আন্তর্জাতিক যে লোন সংস্থাগুলি যেমন আইএমএফ যেভাবে সরকারের প্রতি একটা মানে আস্থা বিল্ড করেছে, হ্যাঁ, বিল্ড আপ হয়েছে, এইসব কারণে হ্যাঁ আজকে কিন্তু দেশের অর্থনৈতিক চাকা কিন্তু বেশ ঘুরে গেছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে প্রায় $103 বিলিয়ন ছিল আমাদের লোন, আমাদের জাতীয় লোন ছিল $103 বিলিয়ন, যদি আমি ভুল না বলে থাকি, বা কাছাকাছি হবে। এবং এই সরকার আসার পরে আমরা কিন্তু আরও লোন বাড়ার কথা, লোন না বেড়ে কিন্তু এর মাঝে আমি যতটুকু জানি $3.6 বিলিয়ন কিন্তু লোন পরিশোধ হয়েছে ইন্টারেস্ট সহ। তো এই যে এই সময়ও তো ধরেন টাকা পাচারের কথা আমরা শুনছি, এবং অর্থনীতির জায়গায় আপনি যে উচ্চাশা পোষণ করছেন, বাস্তবতা ঠিক ততটা কিনা সেটাও ধরেন প্রশ্ন রয়েছে। গণমাধ্যম বলছে যে মানুষ খুব একটা স্বস্তিতে নেই, এইসব বিষয়গুলো তো ধরেন হয়তো দৃশ্যত কিছু দুর্নীতি কমছে বা কিছু উন্নয়নও হচ্ছে, কিন্তু সেইটা মানুষের প্রত্যাশার সাথে অনেক ফারাক। এইটা আপনার কাছে কি মনে হয়? এই যে বলতেছে, শোনেন, মানুষ অনেকে অনেক কথাই বলবে, আসলে পত্র পত্রিকা মিডিয়া কি বলে, আমি যে কথাটা বলছি এটা কিন্তু একটা পত্রিকার উদ্ধৃতিতে বলছি যে $3.6 বিলিয়ন লোন পরিশোধ করেছে, যেখানে আমাদের লোন যদি $103 বিলিয়ন হয়ে থাকে, এটা বেড়ে হওয়ার কথা হলো 110-15 বিলিয়ন। এই মাত্র 9 মাসের ভিতরে যে এই লোন অর্থনৈতিক চাকা যে ঘুরে দাঁড় করে লোন পরিশোধ করতে পারছে, এটা আমি মনে করি আমাদের উচিত এই সরকারকে, বিশেষ করে যারা অর্থনীতির সাথে জড়িত আছেন, অর্থ উপদেষ্টা স্যার, গভর্নর সাহেব বা যারা আছেন, ওনাদেরকে আসলে আরও বাহবা দিয়ে, ওনাদেরকে আরও শক্তি যোগান দিয়ে আরও কাজের বাড়ানো উচিত, এটা আমি মনে করি। সমালোচনা তো আমরা করতে পারি, করবি। এই যে অর্থনীতির চাকা ঘুরছে, এটা তো ভাই অঙ্কের মতন প্রুফ এটা না। যেরকম ধরেন যে জাল টাকার ক্ষেত্রে আমার যে একটা দুর্বলতা রয়েছে, এবং আপনি নিশ্চয় জানেন যে এই নতুন টাকার ক্ষেত্রেও নতুন টাকা কিন্তু ব্যাংকগুলোতে যেভাবে যাওয়ার কথা সেভাবে যায়নি। ইভেন আপনি ব্যাংকের বুথ থেকে টাকা তুললে কিন্তু নতুন টাকা পাওয়া যাচ্ছে না, অথচ আপনি গুলিস্তানে যান, নতুন টাকার ছড়াছড়ি, এবং সেইখানে নতুন টাকা দ্বিগুণ মূল্যে বিক্রি হচ্ছে। এই যদি হয় আমাদের অর্থনীতির খুব ছোট্ট একটা পরিসরের চিত্র, তাহলে আমরা উচ্চাশা কিভাবে পোষণ করি? আপনি কি মনে করেন? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার মনে হয় ওইটাই কি আমাকে বলতে হয়, সফলতা যদি এই সরকারের সফলতা হলো, সরকারের যে সফলতা আছে এত তো অস্বীকার করা যাবে না। ব্যাড লোন রিকভারি হচ্ছে, ব্যাংকের প্রতি মানুষের একটা অনাস্থা ছিল, টাকা ঘরে নিয়ে গেছিল, এখন টাকা আবার ফিরে আসছে, এবং যে আমাদের এই যে অর্থ যেটাকে বলে রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্সটা বেড়েছে, লোন রিকভারি করছে, এটা কি আপনারা সফল হিসাবে আমরা দেখবো না? আমরা এটা দেখবো না ওই যে ইয়ার বোর্ড থেকে কিছু লোক আসেই থাকবেই, তারা কিছু টাকা বেশি দিয়ে টাকা নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে, আমরা ওইটাকে বেশি বড় করে দেখবো। নতুন টাকা
নিয়ে তো ব্যবসা করে, হ্যাঁ, তারা হয়তো শতকরা 20% বা 20% নিচে। আমরা কি ওইটাকে লক্ষ্য করব, না আমরা লক্ষ্য করব যে সরকার যে এত বড়, যে অনেকে বলছে যে আমাদের অর্থনীতি গর্তের কিনারে ছিল, হ্যাঁ, সেখান দিয়ে যে রিকভারি করে ইউটার্ন করলো, আমরা ওইটাকে দেখবো, নাকি ওই দিন টাকা বোল্ডে পাই নাই, এটিএমে পাওয়া যাচ্ছে না, কিছু জাল টাকা হচ্ছে, ওটাকে আমরা বেশি করে ধরবো? ডেফিনেটলি জাল টাকা এটা সমাজে একটা বড় একটা সমাজবিধি, অর্থনীতিবিধি, নো ডাউট। জাল টাকার ব্যাপারে আসলে এগুলি কাজ করতে গেলে এই স্বল্প সময়ের সরকার করা খুব কঠিন। জাল টাকা প্রতিরোধ করলে একটা টাকার ভিতরে 3 ধরনের সিকিউরিটি ফিচার থাকে। একটা হলো জনগণ যেমন অ্যাট এ গ্লেন্স বুঝতে পারে, তার ভিতরে জনগণের ভিতরে আছে একটা অন্ধ এক শ্রেণী, অন্ধরা যেন বুঝতে পারে এটা জাল টাকা না আসল টাকা, সেটাও থাকে। আবার ব্যাংকার যারা বাল্ক কোয়ান্টিটি হ্যান্ডেলিং করে, সেখানে কিছু কভার্ড সিকিউরিটি বলে ওটাকে, যেটা মেশিনারি করা যায়, শুধু খালি চোখে দেখে না, সেটাও থাকতে হয়। আবার জাল হলো কি হলো না তার সর্বশেষ প্রমাণস্বরূপ এটাকে ফরেন্সিক ফিচার বলে। এই যে 4 ধরনের বা 3 ধরনের ফিচার নোটগুলিতে থাকার প্রয়োজন, হ্যাঁ, এই ফিচারগুলি স্ট্রংলিভাবে আসা দরকার। সেগুলি অ্যাকচুয়ালি এই স্বল্প সময় সরকারের মধ্যে সম্ভব হয় ওটা নাই। তো আমি বিশ্বাস করি যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই জাল টাকা কেন এবং অর্থনীতি চাকা আরও সচল হবে, জাল টাকার প্রভাব দূর হবে, মানুষ সুন্দর টাকা পাবে, মানুষের সব দিক দিয়ে মানুষের উন্নতি করবে। ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, আপনার কাছে আবার আসবো। আমরা একটু ডক্টর আব্দুল্লাহ মিজানের কাছে যেতে চাই। আপনার সঙ্গে আমরা মানে কোরবানির তাৎপর্য, কোরবানির শিক্ষা থেকে আমাদের যে দীক্ষা, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এবং বলছিলাম। তা আমাদের প্রশ্ন যে ধরেন এই যে এত কিছুর পরেও আমাদের এখানে ইসলামী শরিয়ার কথা বলা হয়, মানে ইসলামের যে ধরেন নীতিগুলো, যে নীতি বা আদর্শগুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের সমাজে এই বিভেদ বা এত নৈরাজ্য, এত দুর্নীতি থাকার কথা না। কিন্তু সেইগুলো আমাদের এখানে ক্রমশ যেন বৃদ্ধি পাচ্ছে। এই সব জায়গাগুলোতে আপনারা ইসলামিক স্কলাররা কীরকম ভূমিকা পালন করছেন, বা আপনারা কি নতুন করে ভাবছেন যে এতদিন ধরে আমরা এইগুলোতে কেন কোনো সলিউশনে যেতে পারলাম না? এই প্রশ্নের উত্তর নেব আপনার কাছে। তার আগে আমরা নিয়ে নিই ছোট্ট একটা বিরতির পর আবার আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, টেবিল টকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর আবার ফিরবো আমরা। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত টেবিল টকে। সঙ্গে আছে আমি কাজল রশিদ শাহীন। আজ আমরা কথা বলছিলাম স্বস্তিদায়ক ঈদ ও কোরবানি নিয়ে। এ বিষয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন 3 জন অতিথি। আমরা বিরতির আগে যেমনটা বলছিলাম ডক্টর আব্দুল্লাহ মিজানের সঙ্গে, যে আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের ধর্মের যে উদ্দেশ্য বা ধর্মের যে শিক্ষা এবং ঈদের যে মানে বিশেষ করে কোরবানির ঈদের যে শিক্ষা বা আদর্শ, সেই আদর্শ আমাদের সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করাটা খুব দুরূহ হয়ে গেল বা হচ্ছেও না, মানে বলা যায় যে এখন তো ফেল করছে। সেই জায়গাটাতে ইসলামিক স্কলাররা কি ভাবছেন যে আমরা কি আমাদের যে ধর্মের জায়গাগুলো আছে সেগুলোতে আরও মানে মানে বলা যায় যে নতুন কোনো বয়ান হাজির করতে হবে, নাকি নতুন কোনো ব্যাখ্যা হাজির করতে হবে, নাকি যেগুলো আছে সেগুলোকে আরও মানে কঠোরভাবে হাজির করতে হবে? মানে আসলে তো একটা সলিউশনে আমাদের যেতে হবে। মানে আমাদের ধরেন আমরা ইসলাম ধর্মের মানুষ হওয়ার পরেও যদি আমরা এইরকম দুর্নীতির সঙ্গে যুক্ত হই, আমরা যদি নৈরাজ্যের সঙ্গে যুক্ত হই এবং আমাদের মানে সমাজ ও রাষ্ট্রের ধরেন এত বিভেদ, এত মানে পার্থক্য মানুষে মানুষে, সেইটা তো আসলে ইসলামীর যা উদ্দেশ্য সেটাকে মানে সাপোর্ট করে না। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। চমৎকার একটি কথা বলেছেন, যেটি আমারও মাঝে মাঝে একই প্রশ্নটা মানে আমি বিবেকের কাছে প্রশ্ন করি। জি জি, আসলে আপনি যেটা বলেছেন, নতুন কোনো বয়ান হাজির করার কোনো সুযোগ নেই। ইসলাম একটি শাশ্বত জীবন ব্যবস্থা। আমরা জানি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এবং বিগত 1400 বছর আগে যে ইসলামকে আমাদের সামনে হাজির করা হয়েছে, এটি কিয়ামত পর্যন্ত এই শাসন দিয়েই চলবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়েই বলেছেন যে এটাকে পরিবর্তন করার, এই বিধানকে অমোঘ বাণীকে, এই বিধানকে পরিবর্তন করার কোনো সুযোগই নাই। এই বিধান দিয়ে কিয়ামত পর্যন্ত চলবে। এবং যখন যে পাত্রে যেভাবে আপনি যে সমাজে যে রাষ্ট্রে এটাকে বাস্তবায়ন করতে চান, সেই রাষ্ট্র উপযোগী হচ্ছে আমাদের ইসলাম যে মানে সার্বজনীন জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার নামে হচ্ছে ইসলাম। এখানে চেঞ্জ করে নতুন কিছু আনার কোনো সুযোগই নাই। তবে
ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি রয়েছে, আমার অনেক দুর্বলতা রয়েছে এবং রাষ্ট্রের অনেক দায় আছে। আলেম সমাজ বাই দিস টাইমে অনেকগুলো কাজ করছেন। আপনি দেখবেন যে এখন বাংলাদেশের সকল টেলিভিশন চ্যানেলে একটা বড় সময় নিয়ে কিন্তু এই যে ইসলামিক আলোচনাগুলো টকশোগুলো হচ্ছে। আজকেও যে আমি এখানে এসেছি এটারই একটি সুফল আমি মনে করব, এবং এইটার কারণে মানুষের ভিতরে অ্যাওয়ারনেস বাড়ছে। এবং আপনি দেখবেন বিগত 5 বছর বা ইভেন লাস্ট ইয়ার যেটা ছিল তার থেকে এবার যদি আপনি একটু মানে অ্যাসেসমেন্ট করেন তাহলে দেখবেন যে মানুষের শরিয়া বিধান পালনের জন্য তার যে মানে অ্যাডভান্সড ইয়েটা যেটা মানে সে যে আরও এগিয়ে এসেছে এটা কিন্তু আমরা দেখতে পাবো। মানুষ আগে যেমন করোনার সময় আমাদের যেটা হয়েছে আমরা দেখেছি যে স্কুল বিমুখ হয়ে ছেলেমেয়েরা মাদ্রাসার দিকে চলে যাচ্ছে, তারা ইসলামকে জানতে চাচ্ছে এবং সকলের মধ্যে হচ্ছে যে আমরা যদি মারা যাই আমাদের জন্য দোয়া করবে কারা। এই বাচ্চারা যদি মানুষ না হয়, এখন টেকনোলজির যুগে সোশ্যাল মিডিয়া নিয়ে সারাদিন ছেলেমেয়েরা পড়ে থাকে, সে যদি একটু কোরআন হাদিস না শেখে, যদি একটু শরিয়া না শেখে তাহলে আমাদের তো কোনো উপায় থাকবে না। এই কারণে দেখবেন যে মানুষ কিন্তু অনেক আগাচ্ছে, প্রচুর টকশো হচ্ছে, প্রচুর আপনি দেখবেন যে ইউটিউব চ্যানেল আছে, প্রচুর মাহফিল হচ্ছে, কিন্তু আমরা ভালো জিনিসটা আসলে নিতে চাই না। আমরা দেখবেন যে মাহফিলগুলোতে আমরা বাধা দিচ্ছি, আমরা সেখানে রিয়েল ইসলামের যে কথা সেটা আমরা বলতে দিচ্ছি না। আমাদের ইমাম সাহেব যখন ভালো কিছু বলতে যাচ্ছে তখন কমিটির পক্ষ থেকে সেখানে তাকে বাধা দেওয়া হচ্ছে যে হুজুর এই ধরনের আলাপ না করে। আপনাকে আমি একটু যোগ করি যে আমি আসলে নতুন বয়ান ওই অর্থে বলছিলাম না, আমি বলছিলাম যে ধরেন আমরা যারা এইসব কথা বলছি বা যাদের কাছ তরফে আমরা শুনছি তাদের ক্ষেত্রেও কোনো প্রশ্ন রয়ে গেছে কিনা, যে ধরেন কেউ একজন বলছেন কিন্তু তাকে নিয়ে আমরা সন্দেহান, তাকে নিয়ে এই সোসাইটি এটা অবশ্যই মানে ধরেন আমাদের ইসলামের নবী পয়গম্বর হওয়ার আগে উনি কিন্তু আলামিন হয়েছে। হ্যাঁ, তা আমাদের এই সোসাইটিতে যারা ইসলামের কথা বলছেন তারা আসলে নিজেদেরকে আলামিন রূপে হাজির করতে পারছেন কিনা। এখানে যে বিষয়টি আমি বলবো, দেখেন আমরা গত সরকারের আমলে যাদেরকে ইসলামের বয়ান দিতে শুনেছি সরকারের পক্ষে হয়ে, তারা কিন্তু এখন আর তারা নাই, মানে তারা ইসলামটাকে দলীয়করণ করে ফেলেছে। আপনি মনে হয় এটা বলতে চাচ্ছেন কিনা আমি জানি না। তো এটা আসলে ইসলামের কোনো সুযোগই নাই। ইসলামের দল একটাই, সেটা হচ্ছে আল্লাহর দল, এবং আল্লাহর যে বিধান সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে। আপনি দেখেন আমাদের এতগুলো আইনের মধ্যে একটা আইন কিন্তু আছে মুসলিম পারিবারিক ল, মুসলিম ফ্যামিলি ল। এই লয়ের মধ্যে এবং এটার ইমপ্লিমেন্টেশনের মধ্যে বাংলাদেশে কিন্তু কোনো ঝামেলা নাই। এবং এইটা যে মুসলিম পারিবারিক আইন যেটা, এটা খুব সুন্দরভাবে বাস্তবায়ন হচ্ছে এবং এটার মাধ্যমে একটা পরিবার তার রিলেটেড যে ইস্যুগুলো আছে কোরআন এবং হাদিসের আলোকে চমৎকারভাবে তারা চলতেছে। তাদের সম্পত্তি বন্টনের ক্ষেত্রে, মানে উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু একটা সুন্দর একটা সেটেলমেন্ট হয়ে আছে আল্লাহর রহমতে। এটা হচ্ছে এখন আস্তে আস্তে যদি আমরা বাকি জিনিসগুলিকে ইসলামিক শাসনের আওতায় নিয়ে আসতে পারি। আমাদের দেশ তো ইসলামিক রাষ্ট্র না, হ্যাঁ মুসলিম অধ্যুষিত দেশ, আমাদের 90% মুসলিম আমরা, বাট আমরা তো ইসলামিক স্টেট না। ইসলামিক স্টেট যদি হয় তাহলে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো আর থাকবে না। তখন আমার কোরবানি দেওয়ার পরে আমি কি টোটাল কোরবানির গোস্তকে ফ্রিজিং করার জন্য আরও 2টা ফ্রিজ কিনে নিয়ে আসবো দোকান থেকে, নাকি এটাকে আমি 3 ভাগে ভাগ করে আমি গরিব মিসকিনকে দান করব, আমার আত্মীয় স্বজনের খোঁজখবর রাখবো, আমার 40টা ঘর আমার প্রতিবেশী আছে তাদের খোঁজখবর রাখবো, ওই বিষয়টা তখন আমার মাথায় চলে আসবে। কিন্তু এখন তো আমার হচ্ছে যে আমি কত আর্ন করতে পারতেছি, আর কেউ খাক আর না খাক সেটা বিষয় না, আমি আমার জিনিসটাকে আমি আমার পুঁজিবাদী যে ধারণাটা সেটা কিন্তু আমার মাথার মধ্যে চেপে আছে। এই ধারণাটাকে সরাতে গেলে আমাদেরকে কিন্তু একটা জায়গায় ফোকাস দিতে হবে। আমরা বারবারই সেটা বলি, যেমন আমাদের এখনও শিক্ষা ব্যবস্থায় এই পর্যায়ে ডক্টর ইউনূস সরকারের কথা স্যার বলছিলেন, এই পর্যায়ে এসেও আপনি দেখেন আমাদের প্রাথমিক শিক্ষায় মানে 0 থেকে শুরু করে 1 এবং 2তে কিন্তু ইসলাম বা ধর্মীয় শিক্ষা বলে কোনো জিনিস নেই, নৈতিক শিক্ষার কোনো জিনিস নাই। ক্লাস 3 থেকে হচ্ছে ধর্ম বই পড়ানো হচ্ছে। তাহলে একটা কোচি মনের যে তার যে ধর্মের যে বায়াসনেসটা সেটা কিন্তু আসতেছে না, সে একটা লেভেলে যাওয়ার পরে এটা আসতেছে, মানে হচ্ছে যে সে ধর্ম ছাড়াই বড় হচ্ছে, নৈতিকতা ছাড়াই সে কিন্তু। আব্দুল আল মিজান, আপনাকে ধন্যবাদ। আমরা একটু এবিএম খালেদুজ্জামানের কাছে যেতে চাই। আপনার কাছে আমরা ওই যে জালালউদ্দিন সাহেবের কাছে যে প্রশ্নটা আমরা করছিলাম যে এই যে প্রাণীদের দাম নিয়ে বা মূল্য নিয়ে এবং সেই মূল্যের ক্ষেত্রে বা প্রাণীর যারা মানে খামারিরা বা যারা ব্যক্তিগত উদ্যোগে বই করছেন তারা ব্যাংককে কতটুকু পাশে পায়, এইসব জায়গাটাতে আপনাদের কোনো অনুসন্ধান বা আপনাদের কোনো জরিপ আছে কিনা? আচ্ছা, আমাদের অধিদপ্তর এই বিষয়ে কাজ করতেছে। একটু আগে যে প্রকল্পটার কথা আমরা বললাম যে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পে কিন্তু আমরা 762 কোটি টাকার উপরে আমরা খামারিদের প্রণোদনা দিয়েছি, এবং এই যে প্রণোদনাটা এটা কিন্তু সরকারেরই অর্থ থেকে যাচ্ছে টু কন্টিনিউ দ্য বিজনেস, খামারি যাতে টিকে থাকতে পারে। আপনারা জানেন ওয়ার্ল্ডের সব দেশই কিন্তু আসলে যেভাবেই বলুক না কেন এগ্রিকালচার ইকোনমিটা ঠিক রাখার জন্য পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু ফার্মারদেরকে সাবসিডি দেয়,
ফার্মারদের প্রণোদনার সিস্টেম আছে এগ্রিকালচারে। তো আমরাও এখন সেদিকে যাচ্ছি। আমাদের মাননীয় উপদেষ্টাও এবার খুব উনি খুব ইন্টারেস্টেড যে খামারিদের কিভাবে প্রণোদনা দেওয়া যায়, এবং উনি একটা উদ্যোগও নিয়েছিলেন কিভাবে মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংক করা যায়, যাতে খুব নির্দেশিতভাবেই এই প্রাণী সম্পদ এবং মৎস্য খামারিরা লোন পায়। তো এই কারণে আমরা খামারিদের প্রণোদনার ক্ষেত্রে আমাদের যেগুলো উন্নয়ন প্রকল্প আছে, আমরা আর্থিকভাবেও প্রণোদনা দেওয়ার সুযোগ আছে, এবং আমরা কিন্তু ইনপুটসও দিই সব প্রকার, যে ভ্যাকসিন, মেডিসিন, তারপরে বকনা বাছুর, সার বাছুর দিয়ে খামারদেরকে এই খামারি কীভাবে লালন পালনটা করা যায়। এবং আমরা আমাদের মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথাবার্তা হচ্ছে আমাদের মাননীয় উপদেষ্টা কীভাবে এটাকে একটা ইনস্টিটিউশনাল ফর্মে নেওয়া যায়, যে খামারিটি যাতে কন্টিনিউয়াসলি এই খামারে পশুপালনে তারা যাতে সফট লোন পায়, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এখন কিন্তু লাইভ স্টক একটা বড় অর্থনীতির জায়গা। আপনি জানেন বিগত কয়েক বছরে লাইভ স্টক অনেক দূর ডেভেলপ করেছে, এবং কুরবানিও কিন্তু আমাদের উপদেষ্টা বলেছেন এটা প্রায় 1 লক্ষ কোটি টাকার একটা টার্নওভার আমরা প্রাক্কলন করেছিলাম। গত 2-3টা বছরে আমাদের প্রায় 70,000 কোটি টাকা টার্নওভার হয়েছে, এবং আজকে পর্যন্ত আমার হাতে যে রিপোর্ট প্রায় 25,000 কোটি টাকার উপরে মার্কেটে বেচা বিক্রি হয়েছে। সুতরাং এই ধরনের একটা অর্থনীতির ক্ষেত্রে অবশ্যই আমাদের খামারিদের সাবসিডি প্রণোদনা দিতে হবে, সহযোগিতা করতে হবে, সরকারি এবং বেসরকারি পার্টনারশিপও এটা হতে পারে, যাতে করে। খালেদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ডক্টর মোহাম্মদ জালালউদ্দিনের কাছে আসতে চাই, যে আপনি নানা বিষয়ে আপনার সঙ্গে কথা বলছিলাম, যে অর্থনীতির কথা বলছিলেন, রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আপনি বেশ পজিটিভভাবে দেখছেন, কিন্তু ওই যে আমাদের যে প্রসঙ্গটা এসেই যায় যে এখনও আমাদের এয়ারপোর্টগুলোতে ধরেন আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কিন্তু প্রথম শ্রেণীর মর্যাদাটা দেওয়া হয় না, এটা আপনি নিশ্চয়ই জানেন। এবং বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকে তাদের সাথে আমাদের যে সৌজন্যতার যে বিষয়গুলো, শিষ্টাচারের যে বিষয়গুলো, বা তাদেরকে ট্রেন্ড আপ করার যে বিষয়গুলো, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের খুবই হতাশার চিত্র। সেই জায়গাটায় আমরা ধরেন রেমিটেন্স যোদ্ধাদের কাছে পারলে পাচ্ছি, তাদেরকে আদলেও কিছু দিচ্ছি কিনা, সেই জায়গাগুলোতে আপনার কি মনে হয়? আপনি তো একজন রেমিটেন্স বিশেষজ্ঞ। আসলে রেমিটেন্স যোদ্ধাদেরকে আমরা আগে তো খুশি দেওয়া হতো না, অন্তত এই সরকার এদের মানসিকভাবে এনাদেরকে যেই উৎসাহ দিচ্ছে, ঢাকা এয়ারপোর্টে কিন্তু ওনাদের জন্য একটা স্পেশাল একটা কাউন্টার খুলেছেন রেমিটেন্স যোদ্ধারা, সস্তার ভিতরে কম টাকায়। হ্যাঁ, কিন্তু আগে যেভাবে ধরেন ব্যাগ কাটতো, ব্যাগ হারানো যেত, এখন কিন্তু সেটা হচ্ছে না, অনেকটা কমছে। তারপরে ধরেন আপনার ট্র্যাক ইয়াগুলিতে কাস্টমসে যেভাবে হয়রানি করতো, অনেকটা কিন্তু কমে আসছে। আসল কথা যেটা আমি সবচেয়ে মুদ্রা কথা হলো, যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলা হয়, জনগণের প্রত্যাশা যদি পূরণ করতে হয় তাহলে একমাত্র জনগণের সরকারই পারে। জনগণের সরকার ছাড়া জনগণের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণভাবে ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হবে সেই সরকারের কথাই বলছেন। আমি ইতিহাসবিদ না, আমি জনগণের সরকার, জনগণ ডেফিনেটলি মত প্রকাশ করে। আমরা তো ইতিপূর্বে জনগণের সরকারও অনেকবার পেয়েছি, তা তো পেয়েছে, তো কোনো সন্দেহ নাই। অতীতে থেকে তো আগামী দিনে সরকার শিক্ষা নেবে, যে অতীত সরকার যেভাবে কর্মকাণ্ড করেছে, আগামী দিনে সরকার এটা করবে না, করলে ওইদের একই ফল পাবে। কিন্তু আমি বিশ্বাস করি বর্তমানে ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটা, হ্যাঁ, সেটা বিএনপি। সে বিএনপির যিনি হাল ধরেছেন জনাব তারেক রহমান, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি। উনি যে কত গুণাবলী লোক, হয়রাজ মার্কেটে আগে পরে যে সমস্ত কথাগুলো রটেছে তার সম্পূর্ণ বিপরীত। ওনার মধ্যে একটা মানবিক গুণ, ওনার মতন একটা বিজ্ঞ লোক, ওনার মধ্যে একটা রাজনীতিবিদ দক্ষ লোক। আপনি দেখেন পৃথিবীতে একজন ইয়াং একজন রাজনীতিবিদ পৃথিবীতে এমন পপুলার আছে কিনা। ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এক লাইনে আপনাদের কাছে একটু কথা শুনতে চাই। ডক্টর আব্দুল্লাহ আল মিজান, আপনি যদি নিজে থেকে কিছু বলেন, যে এই যে কোরবানির তাৎপর্য নিয়ে আমরা যে এতক্ষণ অনেক কথা শুনলাম, আপনি এক লাইনে বলে শেষ করেন আমাদের। জি, আসলে কোরবানি তো বছরে আমাদের একবারই আসে। তো যারা নিসাব পরিমাণ আমরা সম্পদের মালিক হয়ে থাকি, একই পরিবারে অনেকেই হতে পারে, তো সবাইকেই আসলে কোরবানির আওতায় আসা উচিত এবং কোরবানি দেওয়া উচিত। সেটা আমাদের মাথায় রাখতে হবে, এবং কোরবানির যে শিক্ষা, যে স্যাক্রিফাইস, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সামগ্রিক গোশত খাওয়ার উদ্দেশ্য করে যেন আমরা কোরবানি না দিই, এখান থেকে ধন্যবাদ। খালেদুজ্জামান, আপনি আমাদেরকে প্লিজ এক লাইনে। অবশ্যই সমন্বিত পদক্ষেপ। আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, অধিদপ্তর, সিটি কর্পোরেশন সহ সবাইকে কুরবানিতে একযোগে কাজ করতে হবে। গবাদি পশুর পরিবহন,
গবাদি পশু প্রাণী কল্যাণ এবং সর্বশেষে আমি যেটা করতে চাই আমাদের খামারিদেরকে এই গবাদি পশুর প্রাপ্যতা নিরাপদ মাংস নিশ্চিত করতে তাদেরকে সাবসিডি প্রণোদনা ও সহযোগিতা করতে হবে। জি, ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন, আপনি এক মিনিট আমি একেবারে এক পয়েন্টে যদি বলতে হয়, সেটা সবচেয়ে বড় কথা হলো এই দেশ থেকে যেভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, যেভাবে মানি লন্ডারিং হয়েছিল, যে সমস্ত যেভাবে গ্রুপ যেটাকে বলা হয় বাজারটাকে করে, হ্যাঁ, সিন্ডিকেট ছিল, এই সিন্ডিকেটকে ভাঙতে হলে, এই অন্যায়কে দূর করতে হলে, এই দেশের অর্থনৈতিক চাকা যদি ঘুরাইতে হয়, হ্যাঁ, তাহলে জনগণের সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, টেবিল টকে আমরা একেবারে শেষ মুহূর্তে আমরা এখন বিদায় নিব। আজকে আমাদের বিষয় ছিল স্বস্তিদায়ক ঈদ ও কোরবানি, এবং এই নিয়ে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন ডক্টর ABM খালেদুজ্জামান, ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন এবং ডক্টর আব্দুল আল মিজানার। সঙ্গে ছিলাম আমি কাজল রশিদ শাহিন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, আপনাদের সকলের কল্যাণ হোক। এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।